নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য পদ গ্রহণ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা। ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও, দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তার ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ৪১ বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন, দলকে সুসংহত করেছেন, শক্তিশালী করেছেন। দীর্ঘ ৯ বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে ১৯৯১ সালে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি। জাতির কাছে তিনি পান আপোষহীন দেশনেত্রীর মর্যাদা। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপোষহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী সব কর্মসূচি। উন্নয়ন টাইগার হিসাবে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ৩ বার। প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা করেছেন, এবং নির্বাচনে ৫টি করে, এবং শুধু ২০০৮ সালে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি। জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পরাজয়ের গ্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার। জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয়, বিশ্বে বিরল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে গৃহীত তার কর্মসূচি ছিল অসংখ্য। নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রথা ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম। দেশনেত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত ১/১১ সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। ফাঁসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। আজকেই জানা যায় আমাদের সামনে আছেন। অন্যদিকে ১/১১ সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত্যাগে বাধ্য হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ ১৯৭১ সালের ২রা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী অবস্থায় কাটিয়েছেন। স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর তার ফলস্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দী। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান
এক অনন্য দৃষ্টান্ত। ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দল সমগ্র দেশবাসীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি বিদায় দিচ্ছেন। পেছনে রেখে গেলেন এক মহিষী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ, যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি শায়িত হবেন চিরদিনের জন্য, ইনশাআল্লাহ। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী এবং উপস্থিত ভাই বোনেরা, এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। কি বলবে বলার আছে কিছু? কফি আর কিছুক্ষণ কি বলে এগুলা? আমরা সবাই কেবলামুখী হয়ে দাঁড়াই এবং যদ্দূর পারি কাতার সোজা করি। সালাতুল জানাজার নিয়ত, যখন সালাতুল জানাজার জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সালাতুল জানাজার নিয়ত করলাম, বাস এতটুকুই জানাজার নিয়ত। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীর পরে সানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনসমুদ্র দেখো। আপনারা এটাও দেখেছেন যে জানাজার আগ মুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনিয়েছেন এবং তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেটাই স্বাভাবিক। দীর্ঘদিনের রাজনৈতিক আর স্মরণকালের সর্ববৃহৎ জানাজা হলো এবং লাখ লাখ মানুষ এই জানাজায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নেওয়ার জন্য অংশ নেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়িয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনী তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং মা যদি কারোকে কষ্ট দিয়ে থাকেন সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন, আর যদি কোনো দেনা পাওনা কারো থাকে সেটি যেন তার কাছে জানালে তিনি সেটি পরিশোধ করার চেষ্টা করবেন। এই কথাটি শুধুমাত্র দোয়া চেয়ে বক্তব্য শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। একটি গৌরবময় বিদায়, দেশের মানুষই ছিলেন তার পরিবার, তার অস্তিত্ব এবং একই সাথে আপসহীন অভিযাত্রার যে সমাপ্তি সেটি ঘটল দেশ, মাটি ও মানুষের সঙ্গে। তার যে নিবিড় সম্পর্ক, নিবিড় বন্ধন ছিন্ন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদায় নিলেন। আজকে দেশের বাইরে বিভিন্ন মেহমান কিন্তু বাংলাদেশে এসেছিলেন, তারাও এই জানাজায় অংশ নিয়েছেন। শেষ বিদায় জানাতে তারা এসেছিলেন। অন্তত 32টি দেশের রাষ্ট্রদূত তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পশ্চিম প্রান্তে তারা গিয়েছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সমবেত এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সাধারণ যে মানুষ, সেই সাধারণ মানুষের উপস্থিতি না হওয়ার জন্য বা উপস্থিত হতে পারবেন না, ধরনের বিধিনিষেধ কিন্তু রয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে এবং আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অংশগ্রহণ করার জন্য। আর যেটা আমি আগেই বলেছি যে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় নির্বাচনী রাজনীতিতে তিনি কখনো পরাজিত হননি। তিনি 5টি সংসদ নির্বাচনের 23টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 23টি আসনেই তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ যদি আমি বাংলাদেশ বলি এবং উপমহাদেশ ধরি, উপমহাদেশে শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশেও এ ধরনের নজির কিন্তু দেখা যায় না। আর বিএনপি চেয়ারপারসন সবসময় বলতেন বাংলাদেশই তার সবশেষ ঠিকানা, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এদেশের এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষই তার সবকিছু। এবং তিনি বলতেন যে তার 3টি পরিবার, একটি হচ্ছে তার নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আরেকটি পরিবার হচ্ছে
তার দল, আরেকটি পরিবার হচ্ছে পুরো দেশের জনগণ। অর্থাৎ জনগণের প্রতি যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে ত্যাগ, সেই ত্যাগের বিষয়টি এখন আমরা সবাই জানি। সেই কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। 111-এর সময় আমরা দেখেছি যে -2 বিতর্কিত 111 সরকার, কিন্তু বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, তিনি মরলে বাংলাদেশের মাটিতেই মরবে। এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইটা তিনি সবসময় চালিয়ে গেছেন। তিনি এটিও বলেছেন দেশের বাইরে তার কোনো আশ্রয়স্থল নেই বা তার কোনো ঠিকানা নেই। এবং তিনি ভারতের, বিশেষ করে ভারতের সঙ্গে, ওই দিন একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে এই মাত্র শেষ হলো এবং এরপরে তাকে কবরস্থ করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, এবং সবকিছুই প্রস্তুত করা হয়েছে, সবকিছু আগে থেকে, এবং তারা উপস্থিত হয়েছেন। এখন এই মুহূর্তে সংসদ ভবন থেকে গাড়ি বহর নিয়ে মানিক মে এভিনিউর পশ্চিম প্রান্ত থেকে, সেখান থেকে এখন গাড়ি বহর নিয়ে এখন জিয়া উদ্যানের দিকে রওনা হয়েছেন